প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অনেক সুন্দরভাবে ঈদ কাটিয়েছ। ঈদ পরবর্তী আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা সসীম ধারার দ্বিতীয় পার্ট করতে যাচ্ছি এবং এখানে তোমরা সিকিউ এবং এমসিকিউ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ আইডিয়া তোমরা আজকে পাবে। চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা যেহেতু সবগুলো নিয়ম কানুন আমরা আগেই জেনেছি, আজকে আমরা কিছু এমসিকিউ এবং কিছু সিকিউ প্র্যাকটিস করব। কত দ্রুত প্র্যাকটিস গুলো করা যায়। দেখো, প্রথম যে কোশ্চেনটা, যে একটা সিরিজ দেওয়া আছে 13 প্লাস 20 প্লাস 27 34 প্লাস ডট 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 111, ধারাটির পদ সংখ্যা কত? তো আমরা জানি যে এই পদ সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, শেষ পদ দেওয়া আছে। দেখো, এখান থেকে সরাসরি যদি আমরা অপশনগুলো দেখে নেই তাহলে আমাদের সুবিধা হবে। শেষ পদের যে ফর্মুলা সেটা কিন্তু আমরা জানি, মনে আছে কিনা দেখো, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে শেষ পদ। তাহলে এখন কিন্তু তুমি খুব সহজে ক্যালকুলেটর ইউজ করে তাড়াতাড়ি করতে পারো। প্রথম পদ এ, এটা হচ্ছে 13, n হচ্ছে পদ সংখ্যা জানি না, আর ডি কমন ডিফারেন্স। দেখো, 20 থেকে যদি 13 মাইনাস করি থাকে 7, এবং 27 থেকে যদি 20 মাইনাস করি থাকে 7, তার মানে কমন ডিফারেন্স হচ্ছে তোমার 7, তাহলে ইকুয়াল টু 11। তাহলে এখান থেকে আমরা একেবারেই শর্টকাট যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও, দেখো 11 মাইনাস 13 ডিভাইডেড বাই 7, 14, আর এই 1টা যোগ করে দিই। খুব দ্রুত আমরা ফর্মুলা না লিখে মনে মনে কিন্তু ক্যালকুলেটর ইউজ করে খুব দ্রুত আমরা করতে পারতাম। তো আমরা বুঝতে পারছি অ্যান্সার হচ্ছে 15, এই যে অ্যান্সার। তো আশা করি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আমরা পরেরটায় যাই। দেখো, 7 প্লাস 13 প্লাস 19 25, 15তম পদ কোনটি? তো সবগুলো ফর্মুলা জানার কারণে আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। 15তম পদ, তাহলে n তম পদ কিছুক্ষণ আগে আমরা শিখলাম, সেই জিনিসটা ইউজ করে দাও। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে n তম পদ। আচ্ছা, তাহলে আমার হচ্ছে 15তম পদ। খুব সহজ, 15তম পদ, a মানে তোমার 7, ডি মানে 6। দেখো কত সহজ। তাহলে আমরা 14 ইন্টু 6 প্লাস 7, কত দ্রুত আমরা বের করতে পারি, 91। এখন 91 কোথায় আছে? একদম সিম্পল, ক্যালকুলেটরের চাপ দেওয়ার যেহেতু ফর্মুলাগুলো আমরা জানি, তো আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। আসে পরেরটা যদি আমরা যাই, দেখো 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 ডট ডট ডট, ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। তার মানে আমরা আগের ক্লাসে যে ফর্মুলাগুলো শিখলাম সেই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন আমরা দেখতে চাই। তো আমাদের সবারই জানা আছে, আমি যে এখন ফর্মুলা লিখছি তোমার ভালোর জন্য, কিন্তু তুমি যখন পরীক্ষার হলে এগুলো করবে তখন তোমার ফর্মুলা লেখার কোনো দরকার নাই। তুমি ক্যালকুলেটর ইউজ করে বা যত তাড়াতাড়ি তুমি ক্যালকুলেশন করতে পারো। তো আমি তোমাদের ভালোর জন্য এটা লিখছি। দেখো এস এন, আমাদের ফর্মুলা কি? n/2 twice a n minus 1 into d।
তো সবগুলো জিনিসই তো আমাদের জানা আছে। তাহলে n মানে 20, a মানে 7, আর d মানে তোমার 13 মাইনাস 7 মানে 6। আমরা সব জানি, জাস্ট ইউজ করব। দেখো, আচ্ছা n বাই 2 মানে 10, আচ্ছা টুয়াইস এ মানে 40, আমি এটা লিখলাম আগে, প্লাস n মাইনাস 1 মানে 19, ধরো 19, d মানে 6, এই ইন্টু কিন্তু 20/2 মানে 10। কত তাড়াতাড়ি? 1280। এই যে 1280। তার মানে এমসিকিউ তাকানো আমাদের কাছে কোনো ব্যাপার না। আচ্ছা, এরপর আমরা পরেরটায় যাই। দেখো, লগ 2 প্রথম পদ, লগ 4, লগ 8, 7তম পদ একই, কিন্তু বাট লগারিদমের ফাংশনের সাথে আমরা কানেক্টেড আছি কিনা সেটা জানার জন্য। এটাকে যদি আমরা একটু ডিজাইন করি, দেখো এখান থেকে আমরা লিখতে পারবো না লগ 2 আর 2 স্কয়ার মানে 2 লগ 2, এরপর 2 কিউব মানে কি 3 লগ 2, এরকম করে ডট ডট ডট। তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটা বিয়োগ করো তাহলে কিন্তু পাওয়া যাবে একটা লগ 2। সিমিলারলি তৃতীয় থেকে যদি তুমি দ্বিতীয়টা বিয়োগ করো, 3টা থেকে 2টো গেলে আবার একটা লগ 2। তাহলে এখানে ডি জিনিসটা কিন্তু লগ 2। তাহলে 7তম পদ, তার মানে একই ঘটনা, লগ 2 n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে থাকলে 6টা লগ 2 আর একটা 7টা লগ 2, 7 লগ 2, কিন্তু বাট এখানে ওই সিস্টেমে লেখা নাই। তাহলে ইচ্ছা করলে আমরা এই 7 কে আমরা সামনে নিয়ে যাই, 2^7। দেখো, টুর পর দিয়ে 7 দিয়ে দাও, 128, তার মানে লগ 128। অনেক সহজ। আচ্ছা, আমরা এর পরেরটাই যাও। দেখো, 1/√3 মাইনাস 1√3 এর পরবর্তী পদ কোনটি? তার মানে আমরা এখান থেকে দেখতে চাই এটা কি সমান্তর প্রগমনে আছে নাকি না গুণোত্তর সিস্টেমে আছে। তাহলে আমরা দেখলাম বিয়োগ করে মিলে না, সমান্তর না, এটা গুণোত্তর। গুণোত্তরের জন্য আমাদের যে টেস্ট করতে হয় যে এইটা ডিভাইডেড বাই এইটা, পাইলাম কত? 1/√3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 ডিভাইডেড বাই 1/√3। তাহলে কি থাকলো? -√3। সিমিলারলি পরেরটা টেস্ট করে দেখি যে √3 ডিভাইডেড বাই -1 মানে -√3। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি এখানে কমন যে রেশিওটা, সেই রেশিও মানে সাধারণ অনুপাত, সেটা হচ্ছে -√3। তাহলে কি এমন জিনিস দিয়ে ডিভাইড করলে আমরা তো এমনি বুঝতে পারি যে 3 কে √3 দ্বারা যদি ডিভাইড করি √3 পাবো, কিন্তু একটা মাইনাস দরকার, দিয়ে দিই -3। তো এখান থেকে দেখো -3 কোথায় আছে, একদম সিম্পল, এই যে -3। তার মানে এমসিকিউ আমাদের যে টাইম দেওয়া আছে 1 মিনিট, সেই 1 মিনিট কিন্তু আমাদের লাগছে না, আমরা আরো তাড়াতাড়ি করতে পারলাম। তো এই যে ক্যালকুলেটর আমরা ইউজ করলাম, যে ক্যালকুলেটরটা তো অবশ্যই অরিজিনাল হতে হবে, তো সেই জিনিসটা আমাদের সবারই মাথায় থাকতে হবে। তো কিভাবে কোথায় পাওয়া যায় সেই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি আমরা, ঠিক আছে? তো এটা একটু দেখে নাও। কিরে, তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরসের ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করো। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। অবশ্যই অরিজিনাল ক্যালকুলেটর দরকার আমাদের। আচ্ছা আসো, এখন আমরা একটু অন্য টাইপের প্রবলেম সলভ করি। এগুলা খুবই জনপ্রিয় কোশ্চেন। দেখো কত তাড়াতাড়ি করা যায়, আবার সুন্দর করে করা যায়। যে আমরা লাস্ট ক্লাসে এই দুটো জিনিসের ফর্মুলা কিন্তু আমরা জানতাম, তো সেইটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো
পরীক্ষার সময় সিকিউ যেহেতু তোমাকে একটু আয়োজন করে লিখতে হবে। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, n কিউব, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n সমান সমান দেওয়া আছে 210। আচ্ছা, n এর মান নির্ণয় করো। তাহলে উপরে দেখতে পাচ্ছি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, আর নিচে আছে জাস্ট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এই দুটো ফর্মুলাই কিন্তু আমাদের জানা আছে। এর উপরের যে ফর্মুলাটা সেটা তুমি আগে লেখো, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। সিমিলারলি নিচেরটাও আমরা জানি n ইন্টু n প্লাস 1 বাই 2 ইকুয়াল টু 210। আচ্ছা, তো এখন সেম বাট একটা স্কোয়ার, তো আমরা জানি এরকম জিনিস যদি আমরা ডিভাইড করি তো অবশ্যই উপরে একটা থাকবে, n ইন্টু n প্লাস 1 বাই 2 210। এটাকে আমরা লিখতে পারি n স্কোয়ার n 420। আচ্ছা, এটাকে তোমরা একটু মিডিল টার্ম ব্রেক করার চেষ্টা করো। দেখো আমরা এখান থেকে এই দিকে চলে গেলাম, n স্কোয়ার n, আচ্ছা তার মানে এটা মিডিল টার্ম ব্রেক আমরা রুলসটা জানি যে 420 প্লাস এখানে যদি কিছু থাকে সেটা নিয়ে এলসিএম করলে আমরা এটা পারবো। তাহলে আগে আমরা এটা নিয়েই করি। দেখো মানে করার সময় একটু খেয়াল রাখবো যে হয়ে গেল কিনা। দেখো 20 আর 21 মিলে গেল। তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি, যেহেতু 21টা এখানে দিতে হবে প্লাস সাইন মাইনাস 20n। দেখো তো ক্লিয়ার কিনা, n কমন নিলাম, n 21, আর এখান থেকে 20 কমন নাও, মাইনাস মাইনাসে প্লাস 21। এরপর আমরা এখান থেকে n মাইনাস 20 এরপর আমরা লিখলাম যেহেতু n is not equal to minus 21, তার মানে n এর মান তো নেগেটিভ হতে পারে না, n এর মান নেগেটিভ যেহেতু হতে পারে না তাই n প্লাস 21 not equal to 0, that is n not equal to minus 21, তাহলে therefore n equal to 20, এইটা হচ্ছে অ্যান্সার। তো আমার মনে হয় যে আমরা যে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলার একটা অ্যাপ্লিকেশনের জন্য আমরা এই প্রবলেমটা সিলেক্ট করছি, তো তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। পরেরটায় যাই আমরা, দেখো ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি। তাহলে এখন প্রথমে কিন্তু আমাদের চিন্তা করতে হবে ধারাটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো আমরা প্রথমে সমান্তর আগে শিখছি, টেস্ট করে দেখলাম, হাফ মাইনাস 1 মাইনাস হাফ 1/4, দেখো আসে না। তাহলে আমরা এটাকে ডিভাইড করে দেখি যে হাফ ডিভাইডেড বাই 1 হাফ, এরপর তৃতীয় পদ হাফ ডিভাইডেড বাই 1/4 ডিভাইডেড বাই হাফ, তার মানে ইচ্ছা করলে এটা ক্রস চিহ্ন দিলে 2, এটা হাফই আসে। দেখো তো দুটো চেক করে দেখলাম সাধারণ অনুপাত কিন্তু হাফ আসছে, অতএব আমরা বুঝছি এটা গুণোত্তর ধারা। তাহলে যে ধারায় আসলো এখন আমাদের প্রথম পদ দরকার। লেখো এখানে প্রথম পদ খুব সুন্দর করে দেখো, a সমান সমান 1, সাধারণ অনুপাত r সমান সমান হাফ।
হাফটা কি একের থেকে বড় না ছোট, সেই ব্যাপারটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট সমষ্টি বের করার জন্য। এটা একের থেকে ছোট, এটা আমরা ইন্ডিকেট করে রাখলাম। আচ্ছা, মানে এখন যেহেতু প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা আমরা জানি Sn, মনে আছে কিনা? দেখো a যেহেতু একের থেকে ছোট, তাই 1 মাইনাস r টু দি পাওয়ার n 1 মাইনাস r। যদি একের থেকে বড় হইতো তাহলে rটা সামনে দিতাম। এখন সবগুলো জানা আছে, তাহলে আমাদের দরকার কি S8, a মানে তোমার 1 মাইনাস হাফ টু দি পাওয়ার 8 1 মাইনাস হাফ। দেখো এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটাকে ক্যালকুলেশন করে তোমরা লেখো, 1টা বাদ, 1 থেকে হাফ গেলে তোমার হাফ থাকে, আর 1 মাইনাস 2 টু দি পাওয়ার 8। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে দেখি, 256। দেখো তাহলে আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি 1/256। এইদিকে চলে গেলাম, 256 মাইনাস 1, আর নিচে আছে তোমার হাফ। হাফকে উল্টাই দিলে যাবে 2। দেখো এখান থেকেও তোমরা এটাকে আরো সিম্পলিফিকেশন করা যায়, কিন্তু বাট আমরা বুঝতে পারছি যে ঘটনাটা আসলে কি হলো। এটাকে ডিভাইড করে তুমি এটাকে সমস্ত দিয়ে নিতে পারো, আর যেভাবে আছে আমরা এভাবেও দেখতে পারি। চলো আমরা ক্রিয়েটিভ কোশ্চেনের কাছে যাই। সবাই, কোন ধারার n-তম পদ 2n-4, এইটা হচ্ছে আমার স্টেমটা দেওয়া আছে। ধারাটি নির্ণয় করো। ধারাটির 10তম পদ ও প্রথম 10-20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো। তার মানে সাধারণ অন্তরকে যখনই আমি সাধারণ অনুপাত ধরবো, তখন ধারাটি কিন্তু আর সমান্তর ধারা থাকবে না, তখন ধারা হয়ে যাবে গুণোত্তর ধারা। এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমাদের যা কিছু শিক্ষার দরকার ছিল সব শিখছি, এখন আমরা একটু প্র্যাকটিস করে দেখি আমরা কিরকম করতে পারি। যারা পারো তারা আমার আগে করে ওই কমেন্টস বক্সে কমেন্ট করো। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা সেটা ধারাটি নির্ণয় করো। তাহলে আমার যখন n-তম পদ দেওয়া থাকে তখন কিন্তু আমরা সবই পারি। লেট এ নাম্বার কোশ্চেনের কাছে আমরা দেখো n-তম পদ আমি লিখলাম দেওয়া আছে, গিভেন দ্যাট, সংক্ষেপে লিখলাম জিটি। n-তম পদ
সমান সমান টুয়াইস এন মাইনাস 4। আমরা জানি এন এর মান 1 যদি দেই প্রথম পদ পাবো, তাহলে এখানে যদি এরকম করে লিখি n ইকুয়াল টু 1 হলে ধারাটির প্রথম পদ সমান সমান 2 ইন্টু 1 মাইনাস 4 মাইনাস 2। সিমিলারলি n এর মান যদি 2 হলে তাহলে আমরা পাবো দ্বিতীয় পদ, তাহলে দেখো 2 ইন্টু 2 মাইনাস 4, দেখে দেখে আমরা 0। n এর মান 3 হলে আমরা পাবো তৃতীয় পদ, 2 ইন্টু 3 মাইনাস 4 সমান সমান 2। তিনটা হলেই হয়, কিন্তু বাট আমরা আরো একটা বের করি। n এর মান 4 হলে চতুর্থ পদ 2 ইন্টু 4 মাইনাস 4 ইকুয়াল টু 4, এরকম ডট ডট ডট। আচ্ছা, এখন এইখানে আমরা শর্টকাট লিখি। সুতরাং ধারাটি, তাহলে প্রথম যে জিনিসটা পাইলাম -2 0 2 4 ডট 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 চলছে অসীম পর্যন্ত। তাহলে এই ধারা নির্ণয় করা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার হয় নাই। তাহলে কি আসলো? -2 প্লাস 0 2 4 ডট ডট ডট। তাহলে আমার ক নাম্বার কোশ্চেন আমরা পারলাম। এখন আসো ধারাটির প্রথম 10তম পদ, 10তম পদ প্রথম না, আর প্রথম 20টি পদের সমষ্টি। তার মানে আমরা এতক্ষণ এর আগে যা যা শিখলাম সেই জিনিসগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন। তার মানে আমরা কিন্তু সবগুলো তোমরা নিজেরাই পারার কথা। দেখো, আচ্ছা আমরা পরেরটায় গেলাম, যে ধারাটির 10তম পদ এবং প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে এখান থেকে আমার যেটা দেওয়া ছিল, ধরো n-তম পদ দেওয়া ছিল তোমার, n-তম পদ 2n মাইনাস 4, আর যে সিরিজটা আমরা পাইলাম এ থেকে পাই -2 0 2 4, এইটুকু আমার কাছে আছে। এইটুকু নিয়ে আমরা সামনের দিকে চলতে থাকলাম। দেখো, আচ্ছা তাহলে n-তম পদ 2n মাইনাস 4, তাহলে সুতরাং 10তম পদ, সুতরাং 10তম পদ, তাহলে আমরা 2 ইন্টু 10 মাইনাস 4 দ্যাট ইজ 16। এটা মনে করো 1 নম্বরের একটা কোশ্চেন, এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, এরপর আমাদের যে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয়, সমষ্টি নির্ণয় করতে গেলে তো আমরা প্রথম অনেক কিছু দরকার। তাহলে তুমি প্রথমে লিখবা এ থেকে পাই, এই যে এটা পাইলাম। তাহলে আমরা এখানে একটু লিখে নেই। দেখো, ধারাটির প্রথম পদ এ সমান সমান -2। আর এখন দেখো ধারাটি কেমন, তো আমরা তাকায় দেখলাম দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করে থাকে -2 2, আর 2 থেকে 0 গেলে 2, 4 থেকে 2 গেলে 2, মানে সাধারণ অন্তর, সাধারণ অনুপাত না কিন্তু সাধারণ অন্তর। জি সমান সমান তুমি ইচ্ছা করলে দেখাই দিতে পারো 0 -2 2 -0 সমান সমান 2। অতএব ধারাটি কি? সমান্তর ধারা। এটাও পরীক্ষার সময় লিখে দিবা, এখন লেখো না লেখো। অতএব ধারাটি সমান্তর। সমান্তর ধারা হইলেই এই ক্ষেত্রে আমরা পাই, মনে আছে কিনা, Sn মানে n, প্রথম n সংখ্যক পদের যোগফল। দেখো, এটা আমরা জানি, যেহেতু সিকিউ তাই একটু আয়োজন করে লিখবা, টুয়াইস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, ফর্মুলাটা লিখলাম। এখন দেখো প্রথম 20টি, তাহলে n এর মান 20, আর এর মান -2, আর d এর মান 2। তার মানে তোমার কাছে তার কোনো ব্যাপার না, এটা খুবই সিম্পল হয়ে গেল। S20, that means
20/2 2 into -2 n-1 into d। আচ্ছা, এখন তাড়াতাড়ি অ্যান্সারটা বলো দেখি ক্যালকুলেটর দিয়ে, কারা অ্যান্সারটা বলতে পারে আমরা একটু দেখি। অ্যান্সারটা পাঠাও। আচ্ছা, আশা করি সবাই পারছো। তো আমরা শেষ করে দেই। দেখো, ডট 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 নিজেরা প্র্যাকটিস করো, আর আমি এখানে ক্যালকুলেটর ইউজ করে তোমাদেরকে করে দিই। কত সহজে এমসিকিউ তো কিন্তু আসতে পারে। দেখো তাহলে এখানে 19 into 2 -4 দেখো n মান হচ্ছে তোমার 20, তার মানে 19 কিন্তু d মান হচ্ছে তোমার 2। এখান থেকে তোমার -4 দাও into 10, তার মানে 150। এটা কিন্তু হাত দিয়ে আরো তোমরা তাড়াতাড়ি পারতো, জাস্ট ক্যালকুলেটর ইউজটা আমরা দেখাইলাম। তার মানে আমরা বুঝতে পারছি জিনিসটা খুবই সহজ। আমরা পরেরটায় যাই। দেখো, প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ, সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো। সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখন প্রথম পদ যেখান থেকে আমরা ধারাটা পেলাম, সেই ধারাটি কি ছিল? -2 0 2 4 ডট ডট ডট। এটা হলো প্রাপ্ত ধারা। তাহলে এই প্রথম পদ যেটা -2, আমি একটু শর্টকাট লিখলাম যদি এটা একটু বড়, সেটাকে আমরা যে নতুন ধারা সরাসরি লিখলাম, অথবা এখানে তুমি একটু লিখে নিতে পারো পরীক্ষার সময় এভাবে লিখবো যে প্রদত্ত ধারাটির প্রথম পদ a সমান সমান -2, সাধারণ অন্তর d সমান সমান 2। আমাকে বলছে কি যে প্রথম পদকে প্রথম পদ, এখানে আমরা লিখে দিই সুতরাং নতুন ধারার প্রথম পদ -2, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে কিন্তু 8 দ্বারা প্রকাশ করা হয়, এইটা বলে দিছে 2। তাহলে এইটুকু কিন্তু আমাদের হয়ে গেল। এখন এই প্রথম পদ আর সাধারণ অনুপাত দিয়ে কিন্তু আমরা একটি গুণোত্তর ধারা সৃষ্টি করতে পারি। তাহলে এখন তুমি প্রথমেই জানো যে গুণোত্তর ধারার n-তম পদের একটি ফর্মুলা আছে। মনে করো আমরা জানি, এটা একটু লিখে দিবা এরকম করে, গুণোত্তর ধারার n-তম পদ, শর্টকাট লিখলাম a আর n-1, এটা আমরা জানি। তাহলে এখন n এর মান যদি বসাও, তাহলে তোমার একটা একটা করে সিরিয়াল মান আসতে থাকবে। তাহলে n এর মান যদি 1 হয়, তাহলে প্রথম পদ পাবো
n ইকুয়াল টু 1 হলে প্রথম পদ সমান সমান, এর মান তো আগেই জানি -2, আর এর মান 2, আর 1 - 1 মানে 0, দ্যাট মিনস -2। তো আমাদের জায়গার কারণে আমি এই এলাকাটা যেহেতু লিখে ফেলছো তোমরা, আমি একটু মুছে দিলাম। দেখো এটুকু আমাদের কাছে আছে এখন। আচ্ছা, এরপর এর মান যদি 2 বসাই, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় পদটা পাবো ধারাটি। তাহলে -2, 2 এর পর 2 - 1 থাকলো 2 ইন্টু -2, দ্যাট ইজ -4। এরপর n এর মান যদি তুমি 3 বসাও, তৃতীয় পদ -2, 2 টু দি পাওয়ার 3 - 1, তার মানে 2, 4, -8। আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম, এইরকম করে আমরা n পর্যন্ত বসাতে পারবো, যত খুশি বসাতে পারবো। তাহলে সুতরাং নতুন ধারা তৈরি করো। তাহলে নতুন ধারাটি দেখো -2, -4, -8, ইচ্ছা করলে আমরা আরো লিখতে পারতাম ডট ডট ডট। এটা কিন্তু একটা অ্যান্সার। আচ্ছা, এখানে কিন্তু অঙ্ক শেষ না, মানে নতুন ধারাটি কিন্তু আমরা বের করতে পারছি। আচ্ছা, সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, যে ধারাটি আমরা পেলাম, এই ধারার সমষ্টি বের করতে হলে তার কিন্তু সাথে কি কি আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা আমাদের নতুন ধারার প্রথম পদ লিখি। এগুলো সব বাদ, এগুলোর কাজ শেষ। আশা করি সবাই একদম ক্লিয়ার বুঝতে পারছো। তাহলে এখানে আমরা লিখলাম নতুন ধারার প্রথম পদ, এ দেখলেই বুঝবো প্রথম পদ -2। নতুন ধারার সাধারণ অনুপাত r, তো -4 ডিভাইডেড বাই -2, 2, 8 - 4 মানে 2, সাধারণ অনুপাত কিন্তু আমরা পাইলাম 2। এটা আমাদের কোনো কনফিউশন হয় নাই। এখন আমার দরকার ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি। তাহলে আমরা তো কিছু আগে দেখছি, তারপর আবারও লিখে দেই Sn। এখানে কিন্তু গ্রেটার দেন 1, এটা মাথায় রাখো। a r টু দি পাওয়ার n - 1 r - 1। আমার হচ্ছে প্রথম 8টি, তার মানে S8, a মানে -2, দেখো 2 টু দি পাওয়ার 8 - 1, এই যে। তো এখন এটা আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখি কি আসে। 2 টু দি পাওয়ার 8 - 1 ইন্টু 2, 510, আর সাথে একটা মাইনাস আছে, তার মানে -5110। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় নাই, তোমরা ক্লিয়ার। তো আমরা এখন পরেরটায় যাই। দেখো, আচ্ছা তো মনোযোগ দিয়ে দেখো, দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো। 1:20 জানলো আরো 8 জন, 1:25 জানলো 27 জন। এভাবে ফলাফল ছড়িয়ে পড়লো। এই হলো তোমার স্ট্রিমটা। কোশ্চেনটা কি দেখো, উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লেখো। প্যাটার্ন মানেই কিন্তু সিকোয়েন্স বা অনুক্রম, সেই অনুক্রমের মাঝখানে চিহ্ন দিলে কিন্তু হয়ে যায় ধারা। তাহলে এখন প্রথম প্রশ্ন হচ্ছে প্যাটার্ন দুটি লেখো। এখানে কিন্তু আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হলো দেখো, একটা আছে সময়ের প্যাটার্ন,
আবার আর একটা আছে পরীক্ষার্থীদের একটা প্যাটার্ন আছে, যে কতক্ষণ পর পর কয়েকজন যে রেজাল্টটা জানলো পরীক্ষার জন্য, দুটো প্যাটার্ন। তাহলে তোমার এ নাম্বার কোশ্চেনের উত্তর যদি লিখতে চাও, তাহলে তুমি এখানে বলে দিবা যে এখানে প্যাটার্ন আছে দুইটি, এগুলো কিন্তু লিখবা যে এখানে প্যাটার্ন আছে দুইটি, একটি সময়ের প্যাটার্ন আর একটি হচ্ছে তোমার পরীক্ষার্থীদের প্যাটার্ন। তাহলে সেই প্যাটার্ন দুইটি, সেই নাম ধাম আমরা দিলাম। আচ্ছা, এখন আমরা জানি যে কোনো সময় থেকে আমরা যখন স্টার্ট করি, তখন সেখানে যে কোনো সিকোয়েন্স তৈরি করলে জিরো থেকে আরম্ভ করতে হয়। তাহলে এখন এইখানে একটা জিনিস দেখো, মানে সময়টা যদি আমরা চিন্তা করি টাইম নিয়ে, তাহলে 1:15 এই সময়ের জন্য আমি স্টার্টিং টাইম ধরলাম 0। আচ্ছা, এর পরবর্তী টাইম ছিল 1:20। আচ্ছা, 1:15 থেকে 1:20, সেখানে টাইম বাড়ছে হচ্ছে তোমার 5 মিনিট। তাহলে এইটাকে আমরা এইভাবে 1:20 জন্য এই জিনিসটা লিখতে পারি বোঝার জন্য, যে আগে ছিল 0 আরো 5 মিনিট হয়ে গেল 5। আচ্ছা, এরপরে আসো 1:25, এই সময়ের জন্য আমরা বের করতে পারি, এভাবে লিখি, এর ইমিডিয়েট আগেরটা ছিল 5, এখানে আরো 5 যোগ হলো, তার মানে 10। তার মানে যেখান থেকে স্টার্ট হলো, ধরো এটাই ভাবে এখন চলছে, তাহলে সময়ের প্যাটার্নটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। এখন দেখো সময়ের যে প্যাটার্ন, প্রথমে 0, তারপরে 5, তারপর 10। আমার মনে হয় ইচ্ছা করলে তোমরা এর পরেরটা বের করতে, 5 করে বাড়ছে আর কি, মানে 15, এরকম করে এটা কিন্তু চলছে এই প্যাটার্নটা। তাহলে সময় প্যাটার্নটা আমাদের বের করতে কোনো অসুবিধা হয় নাই। সময়ের প্যাটার্ন ক্লিয়ার সবাই? তাহলে সময়ের প্যাটার্নটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমরা যাব পরীক্ষার্থীদের প্যাটার্ন। দেখো টাইম যখন 1:15, তখন যতজন পরীক্ষার্থী এই অ্যান্সারটা জানছে বা রেজাল্টটা জানতে পারছে তার সংখ্যা হচ্ছে 1 জন। 1:20 এই সময় জানছে কিন্তু কয়জন? 8 জন। আচ্ছা, এরপরে আসো 1:25, সেখানে জানলো 27 জন। এটা কিন্তু আমরা দেখলাম, এরপরে আরো অনেক জানলো। এখন আমরা ইচ্ছা করলে ম্যাথমেটিক্যালি 1 কে মন চাইলে 1³ দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর 8 কে আমরা ইচ্ছা করলে 2³ দিতে পারি। আর 27 কে আমরা ইচ্ছা করলে 3³ দিতে পারি। এখন কিন্তু একটা সিকোয়েন্স চলে আসছে। তাহলে এখন সময়ের প্যাটার্ন হয়ে গেল। এখন আমার মনে হয় পরীক্ষার্থীদের প্যাটার্ন, মানে যারা ফল জানতে চায়, তাহলে পরীক্ষার্থীদের প্যাটার্ন আমরা এখানে একটু লিখলাম, যে পরীক্ষার্থীদের প্যাটার্ন তোমরা একটু লিখে নাও। তাহলে প্রথমটা হচ্ছে 1³, তারপরেরটা 2³, তারপরেরটা 3³, এরকম করে চলছে। তাহলে আমার মনে হয় যে দুটো প্যাটার্ন বের করতে আমাদের কারো কোনো অসুবিধা হয় নাই, আমরা একদম ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কোশ্চেন হলো, ঠিক দুপুর 2:10 কতজন ফলাফল জানতে পারবে? আর 2:10 পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে, সেই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখো। আচ্ছা, আমাদের কিন্তু টাইমের যে ডিফারেন্সটা প্রত্যেকটা স্টেপে 5 মিনিট করে বাড়ছে। তাহলে আমরা এখন প্রথমে জানতে চাই যে 2টা শুরু হয়েছে কিন্তু 1:15-তে, আর আমরা টাইম ধরছি 2:10। এখন যদি আমি তোমাকে এরকম করে বলি যে 2:10 থেকে আমি যদি 1:15 মাইনাস করে দেই, দেখো এখানে 45 আর 10, তার মানে 55 মিনিট, একটা টাইম গেল 55 মিনিট। আচ্ছা, তাহলে এখন 5 মিনিট করে আমার ঘটনাটা ঘটতেছে, একটা স্টেপ বাই স্টেপ 5 মিনিট। তাহলে এখন মনে করি যে শেষ পদ যেটা, সেটা হচ্ছে 55। ধরি পদ সংখ্যা বা ধরি শেষ পদ, এটাও ধরতে পারো, একই কথা। শেষ পদ, এটার নাম দিলাম n।
আর 5 করে যেহেতু বাড়তেছে অতএব এটা সমান্তর ধারা। তাহলে এই ক্ষেত্রে আমরা পাই, এরকম করে লিখতে পারি, এ এ মানে শুরুর টাইম 0, n মাইনাস 1 ইন্টু ডি এই জিনিসটা হচ্ছে 55। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করতে চাই। তাহলে এখন 2:10 মানে হচ্ছে 12তম ধাপে এই ঘটনাটা ঘটছে। তাহলে 12তম ধাপে এই জিনিসটা ঘটলো। তাহলে সেই ব্যাপারটাকে যদি আমরা এরকম চিন্তা করি যে এটা হলো প্রথম ধাপ, এটা হলো দ্বিতীয় ধাপ, এটা হলো তৃতীয় ধাপ, এরকম করতে করতে 12তম ধাপ। তাহলে 12তম ধাপ হচ্ছে 12 কিউব। তাহলে এতজন ফলাফল জানতে পারছে। তাহলে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে 12তম ধাপে আসলে অ্যান্সারটা কতজন জানছে আমরা একটু দেখি। দেখো কত সহজ, 1728 জন ঠিক 2:10 সময় 1728 জন জানতে পারছে। আচ্ছা, এখন মোট কতজন আমাকে বলছে 2:10 পর্যন্ত মোট কতজন। তাহলে এখানে কিন্তু তখন আর ধারা সৃষ্টি হবে যে প্রথম জানছে এতজন, এরপরে এতজন, এরপরে এতজন, এরকম করে করে এতজন। এইটার সাম বের করতে পারলে হয়ে গেল। তো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে সাম সেই ফর্মুলা আমরা জানি। তো সেই ফর্মুলা যদি আমরা এখন ইউজ করে দেই তাহলে মোট একবারে আমরা বের করতে পারবো মোট n ইন্টু n প্লাস 1, কিছুক্ষণ আগে ইউজ করছি তাই আর ডিটেলস লিখলাম না, n প্লাস 1/2 তার হচ্ছে তোমার হোল স্কোয়ার। এটা হলো তোমার মোট সামেশনের ফর্মুলা। এখানে আমরা সেই জিনিসটা ইউজ করি, 12 প্লাস 13 প্লাস 9 ইন্টু 12 ইন্টু 13 ডিভাইডেড বাই 2 স্কোয়ার 6084। তার মানে 2:10 পর্যন্ত মোট 6084 জন স্টুডেন্ট রেজাল্টটা জানতে পারছে। আমার মনে হয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, আমরা এখন পরেরটায় যাই। দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কয়টার সময় এতজন ফলাফল জানতে পারবে? 61,75,225 জন। তাহলে কয়টার সময়? এই ঘটনাটা আসলে কততম ধাপে ঘটবে সেটা তো আমরা জানি না। তাহলে সব কিছু আগে যা যা দরকার সেখান থেকে কিছু নিলাম। এখন আমরা প্রথমে বললাম যে লেট এতজন ফলাফল জানতে পারবে n তম ধাপে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা পাই আমাদের যে ফর্মুলা n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার সমান সমান, যেহেতু এটা ধরছি 75225। আচ্ছা, এখান থেকে n প্লাস 1/2 এটাকে রুট ওভার। এখন তো ক্যালকুলেটর মাস্ট, এটা নর্মাল সিস্টেম করতে গেলে আমাদের সময় লাগবে, ক্যালকুলেটর আমাদের এখন ইউজ করতেই হচ্ছে। তাহলে এখন রুট ওভার 6175,225 দেখো 2485। 2485। তাহলে এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো n স্কোয়ার প্লাস n একবারে লিখলাম 2 দিয়ে গুণ করে, দেখো ইন্টু 2 49 70
এখান থেকে আমার এন এর মানটা দরকার। তো 7 7 49, সহজ ক্যালকুলেশন এমনি জানা যায়। 7 7 49, তখন 70 ইন্টু 70, তাহলে আরেকটা 70, তাহলে 71টা 70 মুখে মুখে করে ফেলাম, 71টা 70, তাহলে এন স্কোয়ার 71n 70n 49 আর 70। দেখো এখান থেকে আমরা এই দিকে চলে গেলাম, মাইনাস n মাইনাস 70 n প্লাস 70। তো আমরা আগে দেখছি যে n এর মান নেগেটিভ হতে পারে না, আমি ডাইরেক্ট লিখে দিলাম n ইকুয়াল টু 70, আর এখানে তোমরা লিখে দিবা n প্লাস 71 নট ইকুয়াল টু 0, মানে এটা তো নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, n এর মান বের হয়েছে, আমার কিন্তু বলছে কয়টার সময়, সময়টা দরকার, তাহলে প্রত্যেক ধাপে আছে তোমার 5 মিনিট। আমি এটা একটু মুছে দিলাম, এদিকে একটু জায়গা দরকার। এখন ধাপ তো শুরু হয়েছে তোমার 0 দিয়ে, তাই 1 কম হবে সবসময়। যেরকম 55 সময় 12 হয়েছিল, তখন 5 11 55 কিন্তু 12। সিমিলারলি আমি এইখানে এরকম করে লিখতে পারি যে মোট সময় তার মানে 1 মাইনাস হবে, যেহেতু 0 দিয়ে আরম্ভ হয়েছে। এই তাহলে এখান থেকে তুমি নর্মাল সিস্টেমে করো, 69 ইন্টু 5, 355 মিনিট, 45 মিনিট, 345, এটা কিন্তু মিনিট। আচ্ছা, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 5 6 30, 300। তাহলে ইচ্ছা করলে আমরা 60 ইন্টু 5, 300 প্লাস 45 লিখতে পারি। তাহলে এটা সমান সমান 5 আওয়ার 45 মিনিট। তাহলে 1:15 পরে আরো এত ঘন্টা এত মিনিট পর এতজন ফলাফল জানতে পারবে। এই সূত্রটাকে যদি আমরা আরো সুন্দর করে করি, যেমন ধরো 1:15 যোগ 5:45 সমান সমান 0 0 7। তাহলে অতএব আমরা বুঝতে পারছি সন্ধ্যা 7টায় এই ঘটনাটি ঘটবে। সন্ধ্যা 7টায় এই ঘটনাটি ঘটবে। আশা করি তোমরা একদম ক্লিয়ার বুঝতে পারছো যে এই 61,75,225 জন ফলাফল জানতে পারবে সন্ধ্যা 7টার সময়। তো এটা বুঝতে আমাদের কারো কোনো অসুবিধা হয় নাই। এখন আমরা প্রত্যেকদিন একটা হোমওয়ার্ক রাখি, আজকেও একটা হোমওয়ার্ক থাকবে। দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা করবা, যে একটি গাছের চারার উচ্চতা 3 সেন্টিমিটার, গাছটি প্রতি সপ্তাহে বৃদ্ধি পায় দ্বিগুণ, এবং এই ধারাটি 2n প্লাস 1 পদের সমষ্টি কত? কারণ দেখে কিন্তু বুঝি এটা কেমন ধারা, এবং n তম পদের সমষ্টি জানলেই n এর জায়গায় 2n প্লাস 1 বসাই দিলে কিন্তু হয়ে গেল। এরপর 10 সপ্তাহ পর চারা গাছের উচ্চতা কত? 10 সপ্তাহ মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম একটা ধাপ আছে। আর চারা গাছের উচ্চতা এত মিটার হতে কত সপ্তাহ লাগবে? খুবই সুন্দর একটা অঙ্ক, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। এটা একদম স্পেশাল একটা হোমওয়ার্ক রাখলো। আচ্ছা, তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরসের ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। আচ্ছা, তোমরা সবাই শুনে অনেক খুশি হবে। দেখো যে ম্যাথমেটিক্স কুইজ কন্টেস্ট শুরু করেছে আমাদের ক্যাসিও কোম্পানি। তো খুব সহজে দ্যাট মিনস যারা পড়াশোনা করো এবং এটার জন্য অন্তত করো, এটা অংশগ্রহণ করে তোমরা ক্যালকুলেটর জিতে নিতে পারো। একদম পুরো লিঙ্ক সহ এখানে দেওয়া আছে। দেখো সব নিয়ম কানুন সব কিছু দেখো দেওয়া আছে, একটু ভালো করে দেখে নাও।
প্রত্যেকটা ক্যালকুলেটর কিন্তু আলাদা আলাদা গ্রুপ করে দেওয়া আছে। দেখো জেএসসি, এসএসসি এবং এইচএসসি ক্লাস স্টুডেন্টস। তো সো দ্যাট এই সুযোগটা তোমরা অবশ্যই হাতছাড়া করবে না এবং এটা গ্রহণ করা উচিত। একটা পুরস্কার কিন্তু অনেক মনোবল বাড়িয়ে দেয়, এটা অবশ্যই তোমাদের জানা আছে। আর যারা এখনো যে কোনো কারণে পুরস্কার নেও নাই বা পাও নাই, তাদের কিন্তু একটা বিরাট সুযোগ, মানে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, একটা পুরস্কার, মন বড় হয়ে যাবে অনেক। এটা ভালো মতো দেখো, এটা থাকবে, দেখে নিতে পারবে এবং এখনো দেখে নাও। আচ্ছা, এরপর তোমার ক্যালকুলেটরটা অরিজিনাল কিনা সেটা টেস্ট করার জন্য কিন্তু আমাদের যে অপশনটা আছে সেটা তোমরা এখান থেকে দেখে নাও। এবং আর 10% যে ডিসকাউন্ট, এই সুযোগটাও কিন্তু তোমরা এখন গ্রহণ করতে পারো এবং পরবর্তী 48 ঘন্টা এই দ্বারা থেকে এটা গ্রহণ করলেই 10% ডিসকাউন্ট পাবো। এই সুযোগটা তোমাদের হাতছাড়া করা উচিত নয়। তো সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো, আশেপাশের পরিবেশকে ভালো রাখার চেষ্টা করো, আর ঠিক মতো পড়াশোনা করো, গণিতকে ভালোবাসো। থ্যাংক ইউ সবাইকে।